পর্ব 3-এ আবারও স্বাগত জানাচ্ছি। এই পর্বটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। আমি ইতিপূর্বে 2টা পর্ব করেছি, ওই পর্বগুলোতে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এই পর্বতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে। তার প্রথম প্রশ্নটাই হচ্ছে যে হিসাব বিজ্ঞানে গাণিতিক সমস্যা সংক্রান্ত প্রশ্ন কয়টি থাকবে। অর্থাৎ আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 20টা অ্যাকাউন্টিংয়ের ওপর কোশ্চেন করা হয়। এর মধ্যে আমরা একটু গত বছরে দেখে নিই, পাশাপাশি আমরা এইটা দেখে নিই যে বেসিক্যালি আমাদের হিসাব বিজ্ঞানে কিভাবে গাণিতিক প্রশ্নগুলো করা হয়, সেটা রাজশাহী শুধু না, সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। এইটা নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি তৈরি করব, শুধু এখন ইনস্ট্যান্ট তথ্য প্রমাণের জন্য এই ভিডিওটা আমি দিতেছি। 1992 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত রিসেন্টলি গত 2 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন প্যাটার্নগুলোর একটু চেঞ্জ আসছে, তবে 1992 সাল থেকে এখন পর্যন্ত যতগুলো বিশ্ববিদ্যালয় ছিল তারা মোটামুটিভাবে 20% প্লাস মাইনাস রেশিওতে ম্যাথ কোশ্চেন করেছিল। শুধুমাত্র এতদিন যাবৎ ব্যতিক্রম ঘটেছে এই হাতে গোনা 4 থেকে 5টা ইয়ার, অন্যথায় কিন্তু এমন ব্যতিক্রম ঘটেনি। ব্যতিক্রম কেমন ঘটেছে যে দেখে নেন একটু। আমি ভিডিও যেহেতু ছোট করব সেটু সংক্ষেপে মূল বিষয়গুলোতে বলে দিতেছি। অর্থাৎ আমাদের হিসাব বিজ্ঞানে গাণিতিক অংশ থেকে প্রশ্ন করা হয় সর্বনিম্ন 10%, সর্বোচ্চ 40% রেশিওতে। শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 50-40 রেশিওতে কোশ্চেন করতো, তো এবছর তো তারা নেই। তো এই হচ্ছে 2020 সালের রেশিও, অর্থাৎ 2020 সালে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিভাবে কোশ্চেন করেছিল এটা একটু দেখে নিন। তবে আমি যেহেতু রাজশাহীর জন্য কথা বলতেছি, রাজশাহীতে গত বছর 15% রেশিওতে ম্যাথ কোশ্চেন করেছিল, অর্থাৎ 20টা কোশ্চেনের মধ্যে তারা 3টা ম্যাথ কোশ্চেন করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যদি একটু খেয়াল করি, 12টা কোশ্চেনের মধ্যে তারা 5টা ম্যাথ দিয়েছিল। তো সেই জায়গায় এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় 50% ম্যাথ কোশ্চেন করেছে, অর্থাৎ এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় 12টা কোশ্চেনের মধ্যে 6টা ম্যাথ কোশ্চেন দিয়েছে। তো এবছর তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কি করবে, যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় গত বছর 15% রেশিওতে কোশ্চেন করেছিল। তো আমরা অনায়াসেই বলতে পারি, যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোর একটা নিজস্ব ম্যাথ কোশ্চেন করার একটা রেশিও আছে, যেটা আসলে আপনারা অনেকেই জানেন না আসলে, বা আমরাও টিচার যারা আছে তারা রিসার্চ করিনি, যার কারণে এই বিষয়টা বলতে পারি না। তো যেটাই বলি না কেন, এবছর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় 20% রেশিওতে যদি কোশ্চেন করে 4টা ম্যাথ কোশ্চেন করবে, 30% রেশিওতে যদি কোশ্চেন করে 6টা ম্যাথ কোশ্চেন করবে, এবং 40% রেশিওতে যদি কোশ্চেন করে 8টা ম্যাথ কোশ্চেন করবে। এর উপরে যাবে না ইনশাল্লাহ, আমি কনফিডেন্সলি বলতে পারি। ইনশাল্লাহ 60% রেশিওতে আপনাদের ম্যাথ কোশ্চেনগুলো করা হবে। তো এখন প্রশ্ন হতে পারে, ভাই এই ম্যাথ কোশ্চেনগুলো কোথা থেকে করবে? আমি যদি আপনাদের এইটা সাজেশনটা এখনও দেইনি, আসলে দেবো, এটা আসলে পরবর্তী ব্যাচের ছেলে মেয়েদের জন্য রেডি করেছি। এই সাজেশনটা এমন একটা সাজেশন যেটা 1992 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, তারা প্রায় 90 থেকে 100% কোশ্চেন মাত্র এই টপিকসগুলো থেকেই কোশ্চেন করেছে, ম্যাথ থিওরি উভয়ই। হাতে গোনা 5 থেকে 6টা প্রশ্ন তারা এই টপিক্সের বাইরে অটোমেটিক্যালি এসেছিল। বেসিক্যালি এটা সংক্ষিপ্ত সিলেবাসকে ফোকাস করে করা, আর আগেও সংক্ষিপ্ত সিলেবাসকে ফোকাস করে আসলে কোশ্চেন করতো। তো মূলত এইটা এই জন্য দেখাচ্ছি, আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। এইটা সব জায়গার জন্য ইম্পর্টেন্ট, এবং লাস্ট হবে আপনারা এটা রিভিশন দিতে পারেন। এবং এখানে যে ম্যাথ টপিক্সগুলোর কথা বলছি না, এর বাইরে ইনশাল্লাহ ম্যাথ টপিক্স তেমন আসে না। হাতে গোনা 3 থেকে 4টা জায়গা আছে যে জায়গাগুলো থেকে ম্যাথ কোশ্চেন করলে না করলে নাই। তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছ, চট্টগ্রাম এবং পরবর্তী বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ম্যাথ কোশ্চেন যদি করে, এই টপিক্সের বাইরে আহামরি ম্যাথ কোশ্চেন করবে না, সর্বোচ্চ 1 থেকে 2টা এর বাইরে চলে যেতে পারে। তো সুতরাং আপনারা এই জায়গাটা দেখে নেবেন। আর পরবর্তী কোশ্চেনে চলে আসি। প্রশ্ন ভুল থাকলে করণীয় কি? আমি বলবো স্কিপ করে যান। অনেকেই বলো এটা দাগান, অথবা এই প্রশ্ন ভুল হলে কিভাবে মার্ক কাউন্ট করা হয়। আমি যতটুকু জানি এগুলো বিশ্ববিদ্যালয়ের একদম ইন্টারনাল প্রসেস। তো বেসিক্যালি হয় কি, কোনো প্রশ্ন যদি ভুল থাকে এক্সাম হওয়ার পর সেটা ধরা পড়ে। আমি যতটুকু জানি ওএমআর শিটে সেই কোশ্চেনের অ্যান্সার বা কারেকশনটা বাদ দিয়েই, অর্থাৎ 80টা কোশ্চেন করা হলে একটা প্রশ্ন ভুল আছে, 79টা কোশ্চেনের ওপর রেজাল্ট তৈরি করা হয়, যেটা আমরা কেউ জানি না। তবে হ্যাঁ, অনেকেই বলে যে না, ওইটার মার্ক সবাইকে দেওয়া হয়। এইটা আসলে দেওয়া হয় না আমি যতটুকু জানি। তবে হ্যাঁ, যদি দেওয়া হয় তাহলেও রেজাল্ট একই আসে, যদি না দেওয়া হয় তারপরেও রেজাল্ট একই আসে। তবে আমি যতটুকু জানি, আমি যতটুকু খোঁজ নিয়েছি, যে ওইটা স্কিপ করে দেওয়া হয়। তো এখন হচ্ছে এই যে আমি একটু উদাহরণ দিই, যেমন হচ্ছে আমি 10 নম্বর একটা মডেল টেস্ট নিয়েছি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় এক্সাম ব্যাচে। চট্টগ্রাম গুচ্ছের জন্য মডেল টেস্ট ব্যাচ চলবে, আপনারা ভর্তি হতে পারবেন, সমস্যা নেই। তো এই 10 নম্বর মডেল টেস্টে 42 নম্বর একটা কোশ্চেন করেছিলাম। সেখানে বলেছিলাম সমাপনী রেওয়ামিল প্রস্তুতকরণ হিসাব চক্রের কততম ধাপ। আসলে এটা 9 নম্বর ধাপ, কিন্তু অপশনে আমি কি করছি, কোনো উত্তরে দেইনি। তাহলে এই যে অপশনে উত্তর নেই, তার মানে কি এই কোশ্চেনটা ছেলেমেয়েরা কি করবে? এই কোশ্চেনটা ছেলেমেয়েরা ছেড়ে আসবে। যদি দাগায়,
যদি সে দাগায়, যে কোনো একটা যদি দাগায়, দুইটা হতে পারে, এগুলা আমরা জানি না ইন্টারনাল প্রসেস। কিন্তু এখানে আরেকটা ঝামেলা আছে, তা হচ্ছে যেহেতু এখানে অ্যান্সার নেই, বিশ্ববিদ্যালয়ের টিচাররা তারপরেও যদি যে কোনো একটা অ্যান্সার দিয়ে রাখে, যেমন আমি এখানে কি করছি, এখানে কিন্তু আমি 4 নাম্বারটা উত্তর দিয়ে রাখছি। এই রকম কারেকশন যদি ওএমআর শিটে তারাও ভুল করে দিয়ে থাকে, তাহলে আপনি যে 1 দাগাবেন, 8 দাগাবেন, 6 দাগাবেন, কারণ আপনারা জানেন যে 9তম ধাপ, তার মানে কি 8 হবে। সুতরাং আপনারা ম্যাক্সিমাম জনে এটা দাগাবেন, অনেকে বলবেন জানি এটা ভুল, এটা আমি দাগাবো না, এইভাবে আসবেন। তো এখন যদি ওএমআর শিটে এইটার অ্যান্সার যদি আমি যেভাবে কেটে রাখছি সেভাবে যদি তারাও কেটে রাখে, তাহলে আপনি অটোমেটিক্যালি নেগেটিভ মার্ক পেয়ে যাবেন। সুতরাং আমি যতটুকু জানি এই ধরনের প্রশ্নগুলো স্কিপ করা হয়। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে আসি। একই প্রশ্নে একাধিক উত্তর থাকলে কি করবেন? এখানে উল্লেখ্য আপনাদের এই বিষয়গুলো নিয়ে আরও গুরুত্বপূর্ণ কথা নিয়ে প্রায় 1-1.5 ঘন্টা ধরে আমি ভিডিও তৈরি করেছি, গত 2 দিন ধরে লাইভ করেছি আপনাদের পেজে। সুতরাং দয়া করে পেজে যাবেন, পেজে গেলে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান আমার বই একদম পেজ গুনে গুনে সাজেশন দেওয়া আছে, লাইন বাই লাইন ম্যানেজমেন্টের সাজেশন দেওয়া আছে, যেটা আপনারা চাচ্ছিলেন। সেটা আসলে বড় ভিডিও হয়েছে জন্য আমি দিতে পারতেছি না, কারণ আপনারা ছোটো ভিডিওগুলো চান। এখন থাকুক আর কি থাকুক, সমস্যা নেই, আপনার ছোটো ভিডিও দরকার। তো আমি এই রাগেই আমি এই ধরনের ভিডিওগুলো ওখানে দেইনি। তো যাই হোক না কেন, আপনারা একটু দেখে নিন। তো এখানে একই প্রশ্নে যদি একাধিক উত্তর থাকে তাহলে কি করবেন? যেমন উৎপাদন ব্যয় হিসাবের মুখ্য উদ্দেশ্য কি? আমরা বেসিক্যালি জানি উৎপাদন ব্যয় হিসাবের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে কি ব্যয় নির্ধারণ এবং ব্যয় নিয়ন্ত্রণ, দুইটা একসঙ্গে। কিন্তু প্রশ্নে দেখবেন যে কতে দেওয়া আছে ব্যয় নির্ধারণ, খ বা গতে দেওয়া আছে ব্যয় নিয়ন্ত্রণ, দুইটাই দেওয়া আছে। তো অনেক বইয়ে ব্যয় নিয়ন্ত্রণ কেটেছে, কিন্তু এই জায়গায় আপনাদের সঠিক তথ্য দেই। আপনি ব্যয় যদি নির্ধারণেই না করেন আপনার ব্যয় কতটুকু এবং আপনি কতটুকু করতে চাচ্ছেন, তাহলে আপনি নিয়ন্ত্রণ কিভাবে করবেন? অর্থাৎ নিয়ন্ত্রণ করতে গেলে প্রথমে আপনাকে কি করতে হবে? আপনার আদর্শ মান নির্ধারণ করতে হবে। তার সঙ্গেই কিন্তু আপনাদের কি করতে হবে? আপনার প্রকৃত যে কাজ হয়েছে সেটার সঙ্গে আপনাদের কম্পেয়ার করেই কিন্তু আমরা নিয়ন্ত্রণ কার্যক্রমটা পরিচালিত করি। সুতরাং এই উৎপাদন ব্যয় হিসেবে মুখ্য উদ্দেশ্য হচ্ছে ব্যয় নির্ধারণ। এর পরবর্তীতে এই ব্যয় নির্ধারণ হলে আমরা নেসেসারি অ্যাকশন নিতে পারি, যে আমরা এইটার মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করব। সুতরাং উৎপাদন ব্যয় মুখ্য উদ্দেশ্য থাকে হলো ব্যয় নির্ধারণ, পরবর্তীতে ব্যয় নিয়ন্ত্রণ। তো এই যে একটা কোশ্চেনের 2টা উত্তর এমন যদি পেয়ে যান, তখন কি করবেন? তখন গুরুত্ব বিবেচনায় উত্তর করার চেষ্টা করবেন। তাহলে গুরুত্বের দিক থেকে ব্যয় নির্ধারণটা আগে, এর পরবর্তীতে ব্যয় নিয়ন্ত্রণ। আর অপরদিকে যখন গুরুত্ব বিবেচনা করতে পারবেন না, তখন কি করবেন? যে অপশনটা প্রথমে আছে, অর্থাৎ যে উত্তরটা প্রথম দিকে আছে সেটা দাগে আসবেন। এটাই হচ্ছে নিয়ম। তাহলে একাধিক উত্তর যদি কোনো প্রশ্নে থাকে, তাহলে আপনারা কি করবেন? যে প্রশ্নটা আগে আছে, উত্তরটা আগে আছে, সেটা দাগানোর চেষ্টা করবেন যদি গুরুত্ব বিবেচনা করতে না পারেন। আর যদি গুরুত্ব বিবেচনা করতে পারেন, গুরুত্ব বিবেচনা করে যেটা আগে থাকবে বা যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা দিয়ে আসা উত্তম। এবার লাস্ট কোশ্চেন এই ভিডিওর, একই প্রশ্নে একাধিক উত্তর মনে হয়, এবং এই জিনিসটা বুঝতে গেলে এখানে 6 বছরের কার্ডমার্ক এটা নিয়ে আপনাদের ভিডিও তৈরি করবো, অলরেডি করছি 6 বছরের কার্ডমার্ক নিয়ে, ওটা তো দেখবেনই। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, টাইম ম্যানেজমেন্টের বিষয় আছে, এটা নিয়ে ভিডিও তৈরি করব। তবে এগুলো দেখে না, বাস্তব বিষয়গুলো কেউ দেখে না। কোশ্চেনের লেভেল আপনাকে জানতে হবে। এই কোশ্চেনের লেভেলের উপর ডিপেন্ড করে কোশ্চেন হার্ড, কঠিন, স্ট্যান্ডার্ড হয়ে থাকে। তো দেখা যায় এই মিডিয়াম লো লেভেল এবং মিডিয়াম হাই লেভেলের কোশ্চেনগুলার, যেমন মিডিয়াম লো লেভেলের কোশ্চেন আমরা একটু পড়লেই বুঝতে পারি, কিন্তু মিডিয়াম হাই লেভেলের কোশ্চেনের উত্তর মনে হবে 2টা, আর হাই লো লেভেলের কোশ্চেনের উত্তর মনে হবে 3টা অথবা সবগুলোই। আর হাই লেভেলের কোশ্চেন আপনারা দেখবেন যে মাথা মোড়ে কোনো কিছু বুঝতে পারতেছেন, অর্থাৎ কিছু কিছু কোশ্চেন থাকবে এক্সামের কোশ্চেনে, যে কোশ্চেনগুলার কোনো উত্তর স্টিল আমরা যারা প্রাইভেট পড়াই বা যারা এই যে আপনাদের বড় ভাইরা আছে তারাও করতে পারি না। তো এই ধরনের কোশ্চেন কিন্তু হাতে গোনা 5-6টা থাকে। তো মূলত মিডিয়াম লেভেলের, হাই লেভেল এরিয়ার কোশ্চেন এবং লো লেভেলের কোশ্চেনগুলোর উত্তর একাধিক থাকে বা একাধিক মনে হয়। তখন আপনি কোন স্ট্র্যাটেজি ব্যবহার করে ওই কোশ্চেনগুলোর অ্যান্সার করবেন সেটা এখন শেখাবো। অর্থাৎ আপনি একাধিক প্রশ্ন মনে হলে কি করবেন, অথবা উত্তর নির্ণয় করতে পারতেছেন না তখন কি করবেন। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, তা হচ্ছে কেন অনুমানের ওপর প্রশ্ন উত্তর করা উচিত না। বা আপনাদের অনেকেই বলতেছে বা বলবে যে না পারলে সব জায়গায় আসিস, অর্থাৎ কখন সব জায়গায় আসবেন আর কখন সব জায়গায় আসবেন না সেইটার উপরেই এই পরবর্তীতে ভিডিও হবে। সম্ভবত ওই ভিডিওটা হচ্ছে এইটা, অর্থাৎ আপনার কয়টা প্রশ্ন দাগাতে হবে, চান্স পেতে গেলে কয়টা প্রশ্ন কারেক্ট করতে হবে, কে কোন পজিশন থেকে আইবিএ পাবা না ম্যানেজমেন্ট পাবা, এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করতে হবে, সেটা আপনারা জানতে পারবেন। আমি এটাকে শেষ করে দিই, এটা শেষ করে এই ভিডিও শেষ। ওকে, তাহলে এইখানে একটা বিষয় খেয়াল করবেন, অনুমানের ওপর কেন আন্দাজ করে কোশ্চেন দাগাবেন না। ইউটিউবে এই ফেসবুকেও কিন্তু এগুলো নিয়ে ভিডিও তৈরিছে, ওইটা দেখতে পারেন, ওইটাতে আরও স্পষ্ট বুঝতে পারবেন।
আমি এটাতে সংক্ষেপে বলে দিতেছি। কেন অনুমানের উপর দাগাবেন না? দেখেন, একটা কোশ্চেনের অপশন থাকে 4টা, কিন্তু উত্তর থাকে কিন্তু একটা। খেয়াল করেন, 4টা অপশন কিন্তু উত্তর থাকে কয়টা? একটা। ওই একটা কোশ্চেন যদি সঠিকভাবে দাগাইতে পারেন আপনি কিন্তু 100% মার্কটা পাবেন। তো এখন কথা হলো, এই 4টা কোশ্চেনের মধ্যে উত্তর একটা মানে কি? ওই 100%-এর 25% আছে সঠিক উত্তর হিসাবে, আর 3টা প্রশ্নই ভুল থাকে, এর মানে হলো 75% ভুল থাকে। অর্থাৎ একটা ঝুড়ির মধ্যে 4টা আপেল আছে, এর মধ্যে 3টা আপেলেই পচা এবং একটা ভালো। এবং আমি স্বাভাবিকভাবে যদি জিজ্ঞেস করি আপনার পচা আমটা মানে পচা আপেল ওঠানোর সম্ভাবনা বেশি না ভালো আমটা ওঠানোর সম্ভাবনা বেশি, তখন আপনি অটোমেটিক্যালি বলবেন যে 3টাই তো খারাপ আছে, তার মানে কি ভুলটাই উঠবে। সুতরাং আপনাদের যে বড় ভাইরা যারা আন্দাজে প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে উৎসাহিত করতেছে, তাদের কাছ থেকে দূরে থাকেন, তারা এই ব্যাখ্যাটা আপনাদের দিতেছে না। অর্থাৎ আমি আপনাদের সত্য বাস্তব তথ্য বলতেছি, এই ভুলটা করিয়েন না, অর্থাৎ আন্দাজের উপর দাগে আসেন না। তবে হ্যাঁ, যখন আপনার কোনো কিছু বুঝতে পারতেছেন, আপনার প্রস্তুতি খারাপ, সেক্ষেত্রে আপনি দাগে আসতে পারেন। তবে আমি বলবো আন্দাজে যদি ঢিল মারেন তাহলে আপনার 75% কোশ্চেনের অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অর্থাৎ আপনার প্রশ্নটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং কারেক্ট হওয়ার সম্ভাবনা মাত্র 25% থাকবে। তাহলে আন্দাজে প্রশ্ন দাগাবেন না। ওকে, এখন একই প্রশ্নে আপনি একাধিক প্রশ্নর উত্তর মনে করতেছেন, অর্থাৎ আপনি যে প্রশ্নটা দাগাচ্ছেন সেই প্রশ্নতে আপনার একাধিক প্রশ্ন মনে হচ্ছে যে না এইটা উত্তর, ওইটা উত্তর, ওইটাই উত্তর। অথবা ওই যে হাই লেভেলের এবং লো লেভেলের কোশ্চেন আছে যেগুলোতে 3টাই উত্তর মনে হয়। আবার মিডিয়াম হাই লেভেলের কোশ্চেন আছে যেখানে আপনার 2টা উত্তর মনে হয়। সেক্ষেত্রে কি করবেন? তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, আমি সুন্দরভাবে বাস্তব উদাহরণ দিয়ে শেষ করতেছি। তা হচ্ছে দেখেন, ওই যে বললাম ঝুড়ির মধ্যে 4টা আপেল আছে, 3টা পচা। এখন আপনি যদি যে পচা আমটা বা পচা আপেলটা ওইটা যদি বুঝতে পারেন, তাহলে ওইটা কি করবেন? উঠায় ফেলে দিবেন স্বাভাবিকভাবে। অনুরূপভাবে আমি আপনাদের বলবো, যখন কোনো একটা কোশ্চেনের অপশনে উত্তর কোনটা খুঁজে বের করতে পারতেছেন না, তখন আপনাকে কি করতে হবে জানেন? তখন আপনাকে এটা করতে হবে যে পচা আপেলটা কোনটা। যেমন আমাদের নিচের কোন পরিবেশটি বাংলাদেশের সবচেয়ে অনুকূল পরিবেশ, তাহলে এই 4টা অপশনে আমরা যদি একটু খেয়াল করি, আমরা স্পষ্ট লক্ষ্য করতেছি যে রাজনৈতিক পরিবেশটা এইটা একদমই আমাদের কি সবচেয়ে প্রতিকূল পরিবেশ। সুতরাং এইটা উত্তর হবেই না। আপনার উচিত হবে এই 4টা অপশনের জায়গা থেকে ওটাকে উধাও করে দেওয়া। উধাও করে দেওয়া মানে কি, ওইটারে কিন্তু দেখা যাবে না। ওইটারে যদি দেখেন তাহলে উত্তর বের করতে পারবেন না। ওই অনুরূপ পচা আপেল ঝুড়িতে ছিল, আবার পুনরায় ঝুড়িতে প্রতিস্থাপন করা। ওই যে বল ছক্কা অঙ্ক করেন নাই, ওই সেম জিনিসেই আমার প্রত্যেকটা ভিডিওই দেখবেন স্ট্যাটিস্টিক্সের ওপর, যেটা অনেকেরই বুঝতে সমস্যা হয়। আমার কথাতে গায়ে লাগে, আমার কথাগুলো বিশ্বাস করে না, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কাটমার্ক প্রেডিকশন করেছি ওইটা হয়নি, বা কেন হয়নি, বা আসলে আমি কিভাবে করেছি, ওই জিনিসটা বোঝার সক্ষমতা ম্যাক্সিমাম লোকেরই নাই। স্ট্যাটিস্টিক্স বোঝার সক্ষমতা আমাদের ম্যাক্সিমাম জনের নেই। যদি যারা স্ট্যাটিস্টিক্স পড়ে আছে তারা যদি ওই বিষয়টা বোঝে, তারা বলবে বাহাবা দেবে, সেটা আমি ভালোভাবে জানি। ওখানে স্ট্যাটিস্টিক্সের যথেষ্ট পরিমাণে অ্যাপ্লিকেশন আছে। তো সেম ওই জিনিসটা এই জায়গাতে দেখবেন যে কি করবেন, ওই তো আপনার যে আপেলটা পচা সেটা তুলে ফেললেন, তার মানে কি ওটার সম্ভাবনা কিন্তু নেই। তাহলে ওই যে 25%, এই পচা আপেল ওঠার যে 25% ছিল, সেটা কি অটোমেটিক্যালি এসে কিন্তু কোথায় যোগ হবে? বাকি আপেলগুলোতে যোগ হয়ে যাবে। দেখেন, আপনার কিন্তু সঠিক কোশ্চেন কারেক্ট করার চান্স কিন্তু 30% প্লাস হয়ে গেছে, যেখানে 25% ছিল। অনুরূপভাবে আপনি যদি আরেকটু খেয়াল করে দেখেন যে আমাদের এখানে আর কোনটা হবে না, আর কোনটা পচা আপেল আছে, আমরা অটোমেটিক্যালি লক্ষ্য করব যে আমাদের খ নম্বরটা আছে, আর কি বলে ঘ নম্বরটা আছে। তাহলে অটোমেটিক্যালি এই জায়গায় খেয়াল করেন, আমাদের অপশন থেকে গেল কয়টা? 2টা। ওদের 25% এদের ঘাড়ে চলে আসে। অর্থাৎ আপনার এখানে তাহলে অটোমেটিক্যালি কি 4টা আপেল ছিল, 2টা পচা, আপনি জানছেন, বুঝছেন, ওই দূরে ফেলে দিয়েছেন। তার স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এবার না হলে হয় ভালো আপেলটা উঠবে, নাহলে পচা আপেলটা উঠবে স্বাভাবিকভাবে। এখন আপনি এরপর কি করবেন? আবার জাস্টিফাই করবেন যে কোনটা হবে কোনটা হবে না, অর্থাৎ কোনটা হবে না সেইটা বাদ দেওয়ার চেষ্টা করবেন। তাহলে অটোমেটিক্যালি এই জায়গায় খেয়াল করবেন যে একটু খেয়াল করেন, প্রাকৃতিক পরিবেশ এটা বাংলাদেশের জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ ছিল, কিন্তু এখন সেটা পুরা দমেই কি হয়ে যাচ্ছে? আমাদের বিপরীতে চলে যাচ্ছে। যথেষ্ট পরিমাণে ঘূর্ণিঝড়, বন্যা, খরা, এই যে দেখেন বাহ্যিক পরিবেশগুলো দেখেন। আর সামাজিক পরিবেশ কিভাবে? আমাদের মানব সম্পদ, জনসংখ্যা, আমরা জনসংখ্যার রপ্তানি করতেছি, শ্রম রপ্তানি করতেছি, ফ্রিল্যান্সিং,
গার্মেন্টস সেক্টর, বহির্বিশ্বে প্রবাসী, সব জায়গাতে আমাদের রেডিমেন্টসের বড় উৎসটাই হচ্ছে সামাজিক পরিবেশ। সুতরাং বাংলাদেশের জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ হচ্ছে সামাজিক পরিবেশ। তাহলে স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারলেন ও ক নম্বরটা পচা, তাহলে ওটারও উড়াই দিলেন, দিয়ে দেখেন আপনার সঠিক অ্যান্সারটা চলে আসলে। এটাই বাস্তব, এটাই নিয়ম। এই ধরনের প্রশ্নগুলো আর সহজ প্রশ্নগুলো আপনার চান্স এবং সিরিয়ালে আগানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। তাহলে যখন একটা প্রশ্নের একাধিক উত্তর মনে করবেন বা উত্তর খুঁজে বের করতে পারবেন না, তাহলে আপনার উচিত হবে পচা আপেলটা, অর্থাৎ যে অপশনটা হবে না সেই অপশনটা একদম টোটালি বাদ দেওয়া। এই এটা সম্পূর্ণ স্ট্যাটিস্টিক্স। আমি যতটুকু বিশ্বাস করি তোমরা এই ছেলেমেয়েরা এই ভিডিওটা দেখার পর বাহাবা দিবা অনেকেই, কারণ যে বুঝতে পারবে সে বাহাবা দিবে, আর যে বুঝতে পারবে না সে বললো কোথায় কি বলছে, আবালের মতো কথাবার্তা বলছে, এবং তোমরা গালিগালাজও করো। তোমাদের আমি বলবো ন্যূনতম সামাজিকতা, মানবিক বোধ, এই জিনিসটা অন্তপক্ষে আমার চ্যানেলে দেখাবা। আমি টাকা পয়সার উদ্দেশ্যে চ্যানেলে কোনো ভিডিও তৈরি করে না। স্টিল আমি যে ভিডিও তৈরি করতেছি কোনো টাকা পয়সার জন্য না, আমার এখানে আহামরি কোনো পারপস নেই। আমি শুধুমাত্র একটা চেঞ্জ নিয়ে আসবো। তো আমার আগে নিজের কিছু জায়গা চেঞ্জ করা দরকার, কথা বলা, প্রোনাউন্সিয়েশন, রাগ, জেদ, এই বিষয়গুলো চেঞ্জ করলে ইনশাল্লাহ ভিডিওগুলো খুবই পারফেক্ট হবে এবং আমি মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারবো, যেমনটা অন্যরা ইলিগেলি অথবা নিজের পারপাস হাসিল করার জন্য এই জিনিসটা করতেছে। তো আমার একটা সঠিক পারপোজ আছে, ইনশাল্লাহ আল্লাহ যদি সহায়তা করে তাহলে সেই পারপোজটা ইনশাল্লাহ অ্যাচিভ করতে পারবো। তো এই হচ্ছে এই 3 নম্বর পর্বের মূল বিষয়। পরবর্তী পর্বতে আমরা সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও করব, সেটা হচ্ছে আমাদের চান্স পেতে গেলে কত মার্ক দাগাতে হবে এবং আমাদের কাট মার্ক কত হতে যাচ্ছে এবং কে কত পজিশনে থাকবেন এবং কোন সাবজেক্ট পাবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।